আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। প্রথম যে টপিকটা রয়েছে, 1 নম্বর টপিক হলো দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 তে কি বলা হয়েছে সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 তে বলা হয়েছে 1 নম্বর পয়েন্ট যে গভর্নর অফ বেঙ্গল, এই গভর্নর অফ বেঙ্গলকে অভিহিত করা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গলে। কি বলা হয়েছে? গভর্নর অফ বেঙ্গল, গভর্নর অফ বেঙ্গলকে অভিহিত করা হয়েছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলি, গভর্নর জেনারেল অফ বেঙ্গলে। তাহলে কি বললাম? দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, এই দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 তে কি করা হয়েছে? গভর্নর অফ বেঙ্গল যে আছে, এই গভর্নর অফ বেঙ্গলকে কনভার্ট করে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানানো হয়েছিল দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 এর মাধ্যমে। গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল উপাধিতে কনভার্ট করা হয়, ঠিক আছে। 2 নম্বর যেটা সব থেকে বড় পরিবর্তন, সেটা কি হয়েছিল? এই রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 একজন প্রধান বিচারপতি, 3 জন বিচারপতির সমন্বয়ে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা নামক স্থাপিত হয়। তাহলে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা 1774 সালে স্থাপিত হয়, ঠিক আছে, এটা মনে রাখবা। তো রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 এর মাধ্যমে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা স্থাপিত করা হয় বা স্থাপন করা হয়। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সহায়তা করার জন্য 4 জন সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কাউন্সিলও গঠন করা হয়। তাহলে 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল, গঠন করা হয়। তাহলে নাম্বার ওয়ান ইজ কি? গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল কনভার্ট করা হয় দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 এর মাধ্যমে। সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা স্থাপিত হয় 1774 এবং এক্সিকিউটিভ কাউন্সিল গঠিত হয় এই দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 এর মাধ্যমে, ঠিক আছে। এরপরে আমরা যে নেক্সট টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784 এর উপর নিয়ে আলোচনা করব। দেখো, পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784 এ কি বলা হয়েছে? 1 নম্বর বলেছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 এর ত্রুটি ও বিচ্যুতি সংশোধনের লক্ষ্যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 পাস হয়, যা অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে পরিচিত। তার মানে পিটস ইন্ডিয়া অ্যাক্টটা কি পরিচিত? অ্যাক্ট অফ সেটেলমেন্ট। তাহলে পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784 এটা পরিচিত হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে পরিচিত। এটাকে পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784 অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে পরিচিত, ঠিক আছে। এবং বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য কোড অফ ডাইরেক্টরস এবং বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। কোড অফ ডাইরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। তাহলে কি হয়? তাহলে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784 এর মাধ্যমে কি হয়? অ্যাক্ট অফ সেটেলমেন্ট হয় এবং কোড অফ ডাইরেক্টরস এবং বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়, ঠিক আছে। পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়, কোড অফ ডাইরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। এই দুটো জিনিস কিন্তু হয় পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784 এর মাধ্যমে, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর পয়েন্টটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ভারতের কোম্পানির সাম্রাজ্যকে ব্রিটিশ পসেশনস অফ ইন্ডিয়া বলা হতো। কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ ও প্রশাসনিক কার্যকলাপে ব্রিটিশ সরকারকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হতো, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি 4 নম্বর নেক্সট টপিকে। নেক্সট টপিকটা কি আছে?
চার্টার অ্যাক্ট অফ 1813। চার্টার অ্যাক্ট অফ 1813। এই চার্টার অ্যাক্ট অফ 1813 কি কি বলা হয়েছে দেখো। চার্টার অফ 1813 বলা হয়েছে এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক কার্যকলাপ অবসান ঘটানো হয়। একচেটিয়া মানে কি? মনোপলি। তাহলে একচেটিয়া বাণিজ্যিক এটা মনোপলিটা কি করানো হয়? অবসান ঘটানো হয়। 2 নম্বর টপিক, খ্রিস্টান মিশনারিদেরকে ভারতে ধর্মপ্রচারের অধিকার দেওয়া হয়। খ্রিস্টান মিশনারিকে ধর্ম প্রচারের সুযোগ দেওয়া হয়। কি করা হয় তাহলে? একচেটিয়া বা মনোপলি তৈরি হয় এবং খ্রিস্টান মিশনারিকে ধর্ম প্রচারের সুযোগ দেওয়া হয়। এটা কত নম্বর? চার্টার অ্যাক্ট অফ 1813 এর মাধ্যমে। কত? চার্টার অ্যাক্ট অফ 1813 এর মাধ্যমে তাহলে কি করা হয়? সেটা হচ্ছে একচেটিয়া বা মনোপলি যেটা তৈরি করা হয় এবং খ্রিস্টান মিশনারিকে ধর্ম প্রচারের সুযোগ দেওয়া হয়। খ্রিস্টান মিশনারিকে ধর্ম প্রচারের সুযোগ দেওয়া হয়। ঠিক আছে, চার্টার অ্যাক্ট অফ 1813 এর মাধ্যমে। নেক্সট আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। পরের টপিক কি হবে বলো? নেক্সট টপিক 2 নম্বর টপিক, চার্টার অ্যাক্ট অফ 1833। চার্টার অ্যাক্ট অফ 1833। চার্টার অ্যাক্ট অফ 1833 এর মাধ্যমে কি বলা হয়েছে? বলা হয়েছে যে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কেন্দ্রীকরণের চূড়ান্ত ধাপটি। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে অভিহিত করা হয়। গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে অভিহিত করা হয়। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে অভিহিত করা হয় চার্টার অ্যাক্ট অফ 1833 এর মাধ্যমে। ঠিক আছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল, এটা কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভারতের প্রথম গভর্নর জেনারেল যার নাম হচ্ছে উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল যার নাম কি? উইলিয়াম বেন্টিং। ইনি হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল, তার নাম হচ্ছে উইলিয়াম বেন্টিং। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিভিল সার্ভেন্ট নিয়োগের জন্য অবাধ প্রতিযোগিতামূলক ব্যবস্থা করা হয়। গভর্নর জেনারেল ও তার কাউন্সিলকে অবাধ ক্ষমতা প্রদান করা হয়। এ ল মেম্বার টু দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ গভর্নর জেনারেল ওয়াজ ইনক্লুডেড, এটাও করা হয়। তারপর নেক্সট টপিক দেখো, চার্টার অ্যাক্ট অফ 1853। চার্টার অ্যাক্ট অফ 1853। চার্টার অ্যাক্ট অফ 1853 মধ্যে কি কি বলা আছে? এক নম্বর তো এটাই যে ম্যাকিওলে কমিটি 1854 সালে অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করেন। আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে পৃথকীকরণ করা হয়। আইন বিভাগ মানে লেজিসলেটিভ ও শাসন বিভাগ মানে এক্সিকিউটিভ। আইন বিভাগ মানে লেজিসলেটিভ ও শাসন বিভাগ মানে হচ্ছে এক্সিকিউটিভ। এদের মধ্যে পৃথকীকরণ করা হয়। কি করা হয়? পৃথকীকরণ করা হয়।
তাহলে লেজিসলেটিভ মানে হচ্ছে আইন বিভাগ এবং এক্সিকিউটিভ মানে শাসন বিভাগ, এদেরকে কি করা হয়, পৃথকীকরণ মিন্স হচ্ছে আলাদা। তার মানে এই লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ এটা আলাদা হয় কোথায় কখন, এটা হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1853 এর মাধ্যমে কিন্তু আলাদা হয়ে যায়। ঠিক আছে, নেক্সট টপিক। নেক্সট আমি বলতে পারি কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ কি করা হয় বলো? তো মনে রাখবা 1831 থেকে 32 সালে ছোটনাগপুরের কোলরা ইংরেজ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কত সালে? 1831। 1831 থেকে 1832 সালে। 1831 সালে 1832 সালে ছোটনাগপুরের কোলরা ইংরেজ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কোল বিদ্রোহের নেতা ছিলেন বুদ্ধভগত, জোয়াভগত, সুইমুন্ডা, সিংরাই মাঙ্কি এবং বিন্দ্রাই মাঙ্কি। এরা হচ্ছে কোল বিদ্রোহের নেতা। তাহলে নেতা কে কে ছিলেন? নেতা মনে রাখবা, নেতা ছিলেন বুদ্ধ ভগত, বুদ্ধ ভগত, বুদ্ধ ভগত নেতা ছিলেন, জোয়া ভগত নেতা ছিলেন, বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা, সুই মুন্ডা। তাহলে কোল বিদ্রোহের নেতা ছিলেন 1831 থেকে 1832 সালে। 1831 থেকে 1832 সালে কোল বিদ্রোহটা মানে ঘটতে দেখা যায়। এবং এই কোল বিদ্রোহের নেতা ছিলেন বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা, সিংরাই মাঙ্কি, বিন্দ্রাই মাঙ্কি। 1832 সালে ইংরেজ বাহিনী এই বিদ্রোহ নির্মমভাবে দমন করেছিলেন। মানে 1832 এই সালে এই কোল বিদ্রোহ যেটা আছে এটাকে দমন করে দেওয়া হয়। দ্যাট মিনস এই কোল বিদ্রোহটা বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, তারপরে আমরা যে নেক্সট টপিকটাতে চলে আসবো সেই টপিকটার নাম হচ্ছে কি, সাঁওতাল বিদ্রোহ। মনে রাখবা, সাঁওতাল বিদ্রোহ। এই সাঁওতাল বিদ্রোহের মধ্যে কি কি ইম্পর্টেন্ট টপিক? সাঁওতাল বিদ্রোহের নেতা হচ্ছে সিধু ও কানু। এটা তো জানতেই হবে। এর নেতা হচ্ছে সিধু ও, সাঁওতাল বিদ্রোহের নেতা হচ্ছে সিধু এবং কানহু। ঠিক আছে, যাকে আমরা সিধু বা সিধু বলি, কানহু বা কানু বলি কখনো কখনো। ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহ মনে রাখবা যে সিধু কানুর নেতৃত্বে 10,000 সাঁওতাল ভাগনাডিহির মাঠে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার দাবি করে 1855 সালে 30শে জুন। তাহলে কি বলেছে? ভাগনাডিহির মাঠে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার দাবি করা হয় 1855 সালের 30শে জুন। 1855 সালে কোম্পানির শাসনের অবসান ঘোষণা করে নিজেরা সুবা রাজত্বের কথা ঘোষণা করে। অন্যান্য নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সিধু কানুর অন্যান্য দুই ভাই চাঁদ এবং ভৈরব। অন্যান্য আরো দুই নেতা ছিল যার নাম হচ্ছে চাঁদ এবং ভৈরব। এরা কে ছিল? সিধু কানুর দুই ভাই চাঁদ এবং ভৈরব। ঠিক আছে, তাছাড়া ছিলেন কানু প্রামাণিক, ডোমন মাঝি, বীর সিং মাঝি, গোক্ষ প্রমুখ। সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছ। সাঁওতাল বিদ্রোহ যেটা রয়েছে এটার প্রতীকের নাম হলো শাল গাছ। তাহলে সাঁওতাল বিদ্রোহের প্রতীক হচ্ছে কি? শাল গাছ। শাল গাছ হচ্ছে সাঁওতাল বিদ্রোহের প্রতীক। ঠিক আছে, সাঁওতালরা বহিরাগত মহাজন, নীলকর ও ইংরেজদের দিকু বলে ডাকতো। কি বলে ডাকতো? দিকু। তাহলে সাঁওতালরা বহিরাগত মহাজন ও ইংরেজদের দিকু বলে ডাকতো। দামিনী কোহি কথাটির অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। দামিন ই কোহি, দামিন ই কোহি, দামিন ই কোহি কথাটির অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। পাহাড়ের প্রান্তদেশ। দামিন ই কোহি কথাটির অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। মনে রাখবা, এটা হচ্ছে কি অর্থ? দামিন ই কোহি এর অর্থ দামিন ই কোহি, যার অর্থের নাম কি? পাহাড়ের প্রান্তদেশ, দামিন ই কোহি। ঠিক আছে, রাজমহল পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদ একাংশ অঞ্চলে এই অঞ্চল অন্তর্গত। রাজমহল পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদের একাংশ এই অঞ্চলের অন্তর্গত দামিনী কোহি, যেটাকে আমরা বলছি পাহাড়ের প্রান্তদেশ। ঠিক আছে, আমরা নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে নীল বিদ্রোহ। মনে রেখো, নীল বিদ্রোহ।
নীল বিদ্রোহ কি কি দেখো। নীল চাষ শুরু হয় 1777 সালে। বাংলার লুই বোনার নামে এক ফরাসি বণিক প্রথম নীল চাষ করেছিলেন। তাহলে নীল চাষ যে শুরু হয় সেটা হচ্ছে 1777 সালে। 1777 সালে নীল চাষ শুরু হয়। বাংলার লুই বোনার নামে এক ফরাসি বণিক প্রথম নীল চাষ করেন। কি নাম বাংলার? লুই বোনার। তাহলে বাংলার লুই বোনার নামে এক ফরাসি বণিক প্রথম নীল চাষ করেন। ভারতে প্রথম নীল কারখানা গড়ে তোলেন হচ্ছে কার্ল ব্ল্যাম। কার্ল ব্ল্যাম যিনি আছেন তিনি প্রথম ভারতে নীল কারখানা গড়ে তোলেন। 1892 সালে কৃত্রিম উপায়ে নীল উৎপাদন শুরু হয়। নীলকরের নিজের কেনা জমিতে ক্ষেত মজুরদের দ্বারা চাষবাস করা হতো এবং যেটাকে নিজ আবাদি বলা হয়। রায়ত বা চাষিকে সামান্য পরিমাণে দাদন অর্থাৎ অগ্রিম টাকা দিয়ে রায়তের জমিতে নীল চাষকে বলা হতো বেএলাকা বা রায়তি। নীলকর সাহেবদের সুবিধার্থে 1830 সালে রেগুলেশন ভি নামে একটি আইন পাস হয়। কত সালে? 1830 সালে রেগুলেশন ভি রেগুলেশন 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 ভি মানে হচ্ছে রেগুলেশন 5। রেগুলেশন ভি নামে একটি আইন পাস হয়। এই আইন অনুসারে দাদন নিয়ে নীল চাষ না করলে চাষিদের কয়েদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। বাংলায় নীল বিদ্রোহ শুরু হয় 1859 সালে, শেষ হয়েছে 1860 সালে। তাহলে 1859-এ শুরু এবং শেষ হয় 1860 কি শেষ, ঠিক আছে। এবং 1859-এ শুরু হয় এবং 1860-তে গিয়ে নীল চাষটা কি হয়? শেষ হয়। তাহলে বাংলায় নীল বিদ্রোহ শুরু হয় 1859 সালে। 1859 মানে 1859-এ শুরু হয় এবং 1860-এ গিয়ে শেষ হয়। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, তাহলে কি নীলকর সাহেবদের সুবিধার্থে 1830 সালে রেগুলেশন ভি যেটা আছে সেই রেগুলেশন ভি নামে একটি আইন পাস হয়। বাংলায় নীল বিদ্রোহ শুরু হয় 1859 সালে, যেটা শেষ হয় 1860 সালে। রায়ত বা চাষিকে সামান্য পরিমাণ দাদন অর্থাৎ অগ্রিম টাকা দিয়ে রায়তি জমিকে নীল চাষকে বলা হতো বেএলাকা বা রায়তি, ঠিক আছে। নীল বিদ্রোহের নেতা কে কে ছিলেন? দেখো, নীল বিদ্রোহের নেতার মধ্যে ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। তাহলে কে কে ছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। তারপরে কে ছিলেন? দিগম্বর, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, ঠিক আছে। বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস নদিয়া জেলার চৌগাছার নেতৃত্বে দিয়েছিলেন বাংলার টাইসলারে। নীল বিদ্রোহের প্রথম শহীদ বিশ্বনাথ সর্দার। প্রথম শহীদ বিশ্বনাথ সর্দার। নীল বিদ্রোহ যে রয়েছে সেই নীল বিদ্রোহের প্রথম শহীদের নাম কি? বিশ্বনাথ সর্দার হচ্ছে নীল বিদ্রোহের প্রথম শহীদ, ঠিক আছে, বিশ্বনাথ সর্দার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মার্শম্যান সম্পাদিত সমাচার দর্পণের মাধ্যমে নীল চাষীদের দুঃখ দুর্দশার কথা প্রথম বলা হয়। তাহলে নীল চাষীদের দুঃখ দুর্দশার কথা প্রথম বলা হয়েছে মার্শম্যান সম্পাদিত সমাচার দর্পণে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু পেট্রিয়ট পত্রিকার মাধ্যমে নীল চাষীদের দুঃখ দুর্দশার কথা ধারাবাহিকভাবে পরিণত করা হয়। তাহলে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত নাম কি? বলে দিচ্ছি, হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম হলো হিন্দু পেট্রিয়ট। হিন্দু পেট্রিয়ট। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি? হিন্দু পেট্রিয়ট, ঠিক আছে।